সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। গ্রামের বাইরে ছড়িয়ে থাকা আবর্জনার মাঠে ফাটা শার্ট আর পুরনো বস্তা কাঁধে কৃষকায় লোকটি কামাল ঝুঁকে কিছু খুঁজছিল। তাকে গ্রামের লোকজন নিক্কম্মা বলে ডাকে, আর বাচ্চারা হেসে বলে, দেখো, কোবাড়িওয়ালা এসে গেছে। তবু সে কিছু বলে না, চুপচাপ সরে যায়। ঘরে নেই উনুন, নেই কেউ কথা বলার মতো মানুষ। বছরখানেক আগে স্ত্রী বাচ্চাদের নিয়ে মায়ের বাড়ি চলে যাওয়ার পর থেকে সে ঝুপড়িতে একা থাকে। সেদিনও কামাল আবর্জনা স্তূপে নতুন এক কোণ বেছে নিয়েছিল। লাঠি দিয়ে মাটি উল্টাতে উল্টাতে তার হঠাৎ নজর পড়ল এক অদ্ভুত জিনিসে। একটা বস্তা, যা একদম পরিষ্কার, প্রায় নতুন, না কোনো কাদা, না কোনো দাগ, ওপরে মোটা দড়ির শক্ত গিঁট। কে ফেলে গেল এটা? সে বিড়বিড় করল। টেনে দেখতেই ওজন অদ্ভুত লাগল, যেন ভেতরে কিছু শক্ত আছে। সে ভাবল হয়তো কাপড়। চারপাশে তাকিয়ে নিশ্চিত হল কেউ দেখছে না। তারপর ধীরে ধীরে বস্তাটা কিনারে, যেখানে ধোঁয়ার কুয়াশা তাকে আড়াল করতে পারে, সেদিকে সরিয়ে নিল। দড়ি খুলল। বস্তা খুলতেই তার শ্বাস থেমে গেল। ভেতরে প্লাস্টিকে মোড়া নোটের বান্ডিল। কাঁপা হাতে একটা তুলে খুলে দেখে ৫,০০০ টাকার নতুন নোট। চোখ ঝলসে গেল। হাঁটু গেড়ে বসে নোট ছুঁয়ে দেখল। এটা কি সত্যি? নিজের কাছে প্রশ্ন করল সে। চারপাশে তাকাল, কেউই যেন নেই। কিছুক্ষণ পর গভীর শ্বাস নিয়ে বস্তা আবার বেঁধে পিঠে তুলে ঝুপড়ির দিকে রওনা দিল। পথে কুকুরের ডাক, মানুষের কথা, সবকিছুই তাকে সন্দেহের মতো লাগতে লাগল। ঘরে পৌঁছে ভেতর থেকে দরজা বন্ধ করে বস্তাটা কোণে রেখে চাটাই দিয়ে ঢেকে দিল। কামালের হৃৎপিণ্ড এমনভাবে ধরকাচ্ছিল যেন বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। বারবার দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখল কেউ তাকে অনুসরণ করেছে কিনা। নিশ্চিত হয়ে বস্তার কাছে গেল। হাত তখনও কাঁপছে। সাহস করে দড়ি খুলল। আবার সেই ঝকঝকে নোট তার চোখ ধাঁধিয়ে দিল। প্রতিটি বান্ডিল নতুন। কামাল একটা তুলে গুনতে শুরু করল। গুনতে গুনতে ঠোঁট শুকিয়ে গেল। একটা বান্ডিলেই ১,০০,০০০ টাকা। তার হিসেব বলল কমপক্ষে ৩০-৪০ কোটি টাকা হবে। মাথা ঝিমঝিম করে উঠল। এত টাকা কোনো সাধারণ মানুষ ফেলে যায় না। সে বিড়বিড় করল। ভেতরে ভয়ের ঘেউ উঠল। যদি কোনো বড় মানুষ, নেতা বা গুন্ডার হয়, যদি তারা খুঁজতে শুরু করে। এই ভাবনায় শরীর ঘামে ভিজে গেল। নোটগুলো ফেরত রেখে বস্তা বাঁধল। মাটিতে বসে মাথা ধরে ভাবতে লাগল। একদিকে খুশি, বছরের পর বছরের দারিদ্র্য শেষ হবে, চিকিৎসা হবে, নতুন বাড়ি, সম্মানের জীবন। অন্যদিকে ভয়, যদি কেউ জেনে ফেলে, চোর বলবে, পুলিশ ধরে নেবে, বা আসল মালিক এসে যাবে। সারা রাত সে জেগে রইল। নিজেকে বোঝাতে লাগল, যদি কাল শুধু একটা বান্ডিল নিয়ে চিকিৎসা করাই, তাহলে কেউ কি জানবে? ডাক্তার প্রথমবার তাকে সম্মানের সঙ্গে বসালো, ওষুধ দিল, বলল চিকিৎসা সম্ভব। এত বছর পর তার মুখে ফুটল সত্যিকারের হাসি। সে বুঝল এই সম্পদ তার পরীক্ষা, নইলে আশীর্বাদ নয়। পরের দিন তার জন্য করি তাহলে সব বদলে যেতে পারে। এই ভাবনা থেকেই কামালের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। প্রথমেই সে তার ঝুপড়ির মেরামত করালো, বস্তা থেকে কিছু টাকা বের করল, শ্রমিক ডাকল, ছাদ বদলে ফেলল। কয়েকদিনের মধ্যেই ঝুপড়ির দুর্গন্ধ আর স্যাঁতসেঁতে ভাব কমে গেল। পাড়ার লোকজন অবাক, আরে, এই আবর্জনা বিনে হঠাৎ কিভাবে এত বদলে গেল? কামাল এরপর অপেক্ষা না করে পরবর্তী পদক্ষেপ নিল। গ্রামের মুখ্য সড়কে একটি ছোট মুদির দোকান খুলল। প্রথম দিন শুধু ডাল, চাল, নুন সাজিয়ে রাখল এবং নিজেই দোকানে বসে আগতদের হেসে সালাম দিল। শুরুতে লোকজন ইতস্তত করলেও ধীরে ধীরে আসা শুরু হলো। দোকানও চলতে লাগল। আটার বস্তা, তেলের ডাব্বা, মশলা, সাবান সবই বিক্রি হতে থাকল। এই পুরো সময় কামাল ভীষণ সতর্ক ছিল। তার কাছে হঠাৎ পাওয়া সম্পদ সত্যিই রহস্যময় মনে হলেও সে কখনো তা প্রকাশ করেনি। জানত একটু চাকচিক্য দেখালেই প্রশ্নের ঝড় উঠবে। তাই বাইরে থেকে সে এখনও সেই সাদামাটা দোকানদার, যে হেসে বলেন, কি চাই ভাইয়া? কিন্তু ভেতরে ভেতরে সে জানে তার পুরনো বস্তায় এমন পুঁজি লুকিয়ে আছে যা শুধু তার নয়, অনেকের জীবন বদলে দিতে পারে। মাঝে মাঝে পাড়ার বুড়ো মহিলারা বলতো, কামাল ভাইয়া, তুমি তো অনেক বদলে গেছো।
সে হাসত আর তার ভেতরে এক ধরনের মিষ্টি গর্ব উঠত। দুনিয়া যখন বদল দেখে তখন আসলে কার খারাপ লাগে। ব্যবসাও ধীরে ধীরে বাড়তে লাগল। কয়েক মাস পর বস্তা থেকে আরও কিছু টাকা নিয়ে সে একটি ছোট গুদাম নিল। মাল আনা নেওয়ার জন্য পুরনো এক ট্রাকও কিনল। এখন সে শুধু দোকানদার নয়, সরবরাহকারীও। গ্রামের লোকজন তাকে ডাকতে লাগল কামার লাল, যেন সে কোনো বড় ব্যবসায়ী। তবু এই উন্নতির পথে ভেতরে একটা ভয় তার সাথেই থাকত। রাতে বস্তার পাশে বসে ভাবত, যদি কোনোদিন এই রহস্য ফাঁস হয়ে যায়, যদি আসল মালিক সামনে এসে দাঁড়ায়। কিন্তু পরক্ষণেই নিজেকে মনে করিয়ে দিত, না, এটা আমার ভাগ্যের পুরস্কার। আমি বছরের পর বছর অসহায়তা সহ্য করেছি। এটা আমার পরিশ্রমের ফল, কারোর অধিকার ছিনিয়ে নেইনি। সময়ের সঙ্গে সঙ্গে কামালের নিজের মধ্যেও বদল এলো। যে মানুষটা একসময় ভিড়ে মাথা নিচু করে হাঁটত, এখন সে সোজা হয়ে হাঁটে। কণ্ঠে আর দ্বিধা নেই, বরং স্থিরতা। দিনে দোকান সামলায়, সন্ধে গুদাম দেখে, আর রাতে বস্তার পাশে বসে পরের দিনের পরিকল্পনা করে। পুরনো কামাল থেকে সে অনেক দূরে এগিয়ে গেছে। তবু সত্যি উন্নতির মাঝেও ভেতরে কোথাও একটা শূন্যতা এখনও গুঞ্জন করে যায়। এক সন্ধে দোকান বন্ধ করে ক্লান্ত শরীরে যখন সে বাড়ি ফিরল, দরজায় দুটো চেনা মুখ দাঁড়িয়েছিল। দূরে চলে যাওয়া সেই মুখগুলো, তার স্ত্রী নাজমা এবং 2 সন্তান। বাচ্চারা এখন বড় হয়েছে, কিন্তু তাদের মুখে দ্বিধা ও লজ্জার ছাপ। নাজমার চোখ ভিজে। ধীরে বলল, কামাল, আমাদের ভুল হয়েছিল। পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল। তোমাকে ছেড়ে যাওয়া ঠিক হয়নি। কামালের পা যেন মাটিতে গেঁথে গেল। সময় এক মুহূর্ত থেমে গেল। তার মনে ভেসে উঠল সেই দিনগুলো, যখন রোগে সে ভেঙে পড়েছিল, ঘরে খাবার ছিল না, আর নাজমা বলেছিল, আমি এসব সহ্য করতে পারবো না, এবং সেদিনই বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিল। তখনই যেন তার পৃথিবী ভেঙে পড়েছিল। এখন সেই নাজমাই তার দরজায়। বাচ্চারা এগিয়ে এসে বলল, বাবা, আমাদের মাফ করে দিন, এখন আমরা আপনার সঙ্গে থাকতে চাই। কামালের হৃদয় কেঁপে উঠল। একদিকে সে সেই বাবা যে সন্তানদের জড়িয়ে ধরতে চায়, অন্যদিকে সে সেই ভাঙা মানুষ যাকে ফেলে দেওয়া হয়েছিল। তাদের ফিরে আসা কি সত্যিই ভালোবাসা, নাকি এখন সম্পদের ঝলক তাদের টেনে এনেছে? প্রশ্নটি তাকে ভেতর থেকে খোঁচা দিল। সে ঠান্ডা স্বরে বলল, যখন আমার হাত খালি ছিল তখন তোমরা সবাই চলে গিয়েছিলে, এখন যখন আমার কাছে কিছু আছে তখন ফিরে এসেছ? এটা কি ভালোবাসা না লোভ? কামালের কণ্ঠে ঠান্ডা কাটার মতো শব্দ। নাজমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। না কামাল, এখন আমরা সত্যি পস্তাচ্ছি। বাচ্চাদের তোমার ছায়া দরকার। কামাল চোখ নামিয়ে নিল। ভেতরে আগ্নেয়গিরির মতো উথাল পাথাল চলছিল। সে জানত ক্ষমা করা হয়তো সহজ, কিন্তু ভুলে যাওয়া নয়। অবশেষে বলল, বাচ্চারা আমার, তাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমি তাদের পড়াশুনো, ভবিষ্যৎ সামলাব। কিন্তু নাজমা, আমাদের মাঝে যে দেওয়াল উঠেছে তার কখনো ভাঙবে না। নাজমা চুপ করে দাঁড়িয়ে রইল। বাচ্চাদের চোখে শুধু স্বস্তি। বাবা যেন অবশেষে তাদের জীবনে ফিরে এসেছে। কিন্তু কামালের হৃদয়ের পুরনো ক্ষত আবার সবুজ হয়ে উঠল। বাইরের দুনিয়া বলতো কামাললাল এখন সফল মানুষ, দোকান, গোদাম, ট্রাক সব চলছে। কিন্তু ভেতরে সে এখনও সেই মানুষই যে পুরনো বস্তা নিয়ে নিজের বর্তমান আর অতীতের মাঝে দুলে বেড়ায়। সেই রাতে ঘুম তাকে ছুঁয়েও দেখল না। বস্তার পাশে বসে যেন অদৃশ্য কোনো পুরনো বন্ধুর সঙ্গে কথা বলতে লাগল। এই সম্পদ তাকে ফিরিয়ে দিচ্ছে সম্মান, নাম, সুখের জীবন। কিন্তু মনের শান্তি কি কখনো ফিরবে? প্রশ্নটা ঘরের বাতাসে ভেসে রইল। উত্তর শুধু দেওয়ালের নীরবতা। কয়েক সপ্তাহ কেটে গেল। তার দোকান এখন এক ছোট সাম্রাজ্যের মতো। গোদাম থেকে মাল বের হয়, গাড়ি আসে যায়, আর গ্রামের লোকজন এখন সম্মান করে ডাকত কামাল ভাই। সবার চোখে সব ঠিক, কিন্তু তার ভেতরে একটা বোঝা প্রতি রাতে এসে বুকের ওপর বসে যেত। সে বস্তাটার দিকে তাকিয়ে ভাবত, হয়তো এটা কোনো চোর ঢেলে গেছে, নয়তো ভাগ্য তার ওপর দয়া করেছে। তবু মনে হতো ভাগ্য যেন তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এক সন্ধ্যায় বাড়ির আঙিনায় চা খেতে খেতে ভেতরে টিভির আওয়াজ ভেসে এলো। সাধারণ রাজনৈতিক খবর, যা সে এখন আর মন দিয়ে শোনে না। হঠাৎ আঙ্কারের গলা চড়ে গেল, ব্রেকিং নিউজ! মন্ত্রী সুরেশের বাড়িতে চুরি! কামালের হৃদয় ধক করে উঠল। খবর পড়া চলছিল। একজন চোর মন্ত্রী সুরেশের বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়েছিল।
পুলিশ ধাওয়া করলে সে টাকা কোথাও লুকিয়ে ফেলেছে, যা এখনো পাওয়া যায়নি। পুলিশ তাকে খুঁজছে। কামালের হাত ঠান্ডা হতে লাগল, মাথায় যেন বিদ্যুৎ ঝলসে গেল। বস্তাটা সেই বস্তাই। অঙ্কার বলছিল, শত শত কোটি টাকা এখনো নিখোঁজ। ছোট ছোট বান্ডিল, হয়তো কখনো পাওয়া যাবে না, তদন্ত চলছে। সেই বাক্য, ছোট ছোট বান্ডিল হয়তো কখনো পাওয়া যাবে না, তার ভিতর অদ্ভুতভাবে গুঞ্জন করছিল। মানে কি, বস্তাটা এখনো নিরাপদ, নাকি বিপদ আরও কাছে? একই সঙ্গে ঠান্ডা একটা ঢেউ তার শিরায় বয়ে গেল। যদি কেউ জেনে ফেলে, যদি পুলিশ দরজায় দাঁড়ায়? সেই রাতটাও সে উল্টে পাল্টে কাটালো। সকালে দোকানে মন বিক্ষিপ্ত ছিল, গ্রাহকের কথা কানে যাচ্ছিল না। সে শুধু হিসাব কষছিল। যদি সব লুকিয়ে থাকে তাহলে বেঁচে যাবে, কিন্তু যদি রহস্য ফাঁস হয়, সব শেষ। সন্ধ্যায় ফিরে বস্তা খুলে দেখল নোটগুলো এখনো ঝকঝকে, কিন্তু সেই ঝকঝকে আলো এবার তাকে ভয় ধরালো। মনে হলো নোটগুলোর চোখ আছে, আর সেগুলো তাকে তাকিয়ে দেখছে। সে আবার সব ফেরত রেখে নিজেকে বলল, এই সম্পদ বাঁচাতেও পারে, ধ্বংসও করতে পারে। সেদিনই সে একটা সিদ্ধান্ত নিল। এখন আর তাড়াহুড়ো নয়, অল্প অল্প করে টাকা বের করবে, সতর্ক থাকবে যাতে কেউ সন্দেহ না করে। তবু হৃদয়ের ভেতর নতুন এক ক্ষত তৈরি হল। নোট গুনলেই হাত কেঁপে উঠত। জীবন তবু এগোতে লাগল। এমন সময়ে একদিন পাশের গ্রাম থেকে একজন লোক মাল কিনতে এলো। তার সঙ্গে ছিল তার বোন নূরজাহান, সাদাসিদে শান্ত মুখ। 2 বছর আগে সে স্বামীকে রোগে হারিয়েছিল, এখন ভাইয়ের সঙ্গে কাজকর্ম সামলায়। তার সঙ্গে কথা বললেই অদ্ভুত এক শান্তি কামালকে ছুঁয়ে যেত। নূরজাহানের কথায় ছিল না কোনো স্বার্থ, না কোনো প্রদর্শন। এই সাধারণ স্বর তাকে মানুষ হিসেবে দেখত, ব্যবসায়ী হিসেবে নয়। ধীরে ধীরে সে দোকানে আসতে লাগল, কখনো ভাইয়ের সঙ্গে, কখনো একা। আর প্রতিবারই তার কণ্ঠের সেই সহজ বিনয় কামালের সারা দিনের ক্লান্তি দূর করে দিত। একদিন নূরজাহান হেসে বলল, আপনি খুব পরিশ্রমী কামালজি, গ্রামে সবাই আপনার সম্মান করে। বাইরে শুধু হাসল কামাল, কিন্তু ভেতরে অজানা এক অনুভূতি জন্ম নিল। সম্পদ নিরাপদ করতে পারে, কিন্তু কারো আপনত্বই মানুষকে জীবন্ত রাখে। এই সত্য জানো, সেদিন সে টের পেল। যখন নূরজাহান তাকে বলল, আপনি খুব সম্মানিত মানুষ, তখন তার ভিতর যেন কিছু নরম হয়ে গেল। অনেক বছর পর কেউ তাকে সম্মান দিয়েছিল, তাও একজন সুন্দরী নারী। সেই মুহূর্তে তার বুকের ভেতর দিয়ে যেন ঠান্ডা হাওয়া বয়ে গেল। এইভাবেই নরম এক সম্পর্ক তৈরি হলো দুজনের মাঝে। নূরজাহান শুধু শুনত না, সে বুঝত। যখন কামালের অতীতের কথা তার জানা হলো, তখন সে কোনো আফসোস করল না, বরং চোখে চোখ রেখে বলল, যা চলে গেছে তা ছিল সময়ের পরীক্ষা, এখন জরুরি যে তুমি এগিয়ে যাও। কথাগুলো যেন কামালের ভিতরে নতুন এক প্রদীপ জ্বালিয়ে দিল। কয়েক মাস পর সে সিদ্ধান্ত নিল, সে নূরজাহানকে বিয়ে করবে। গ্রামের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই নানা কথার ঝল উঠল। কেউ তানা মারল, কোপবাড়িওয়ালা এখন নতুন বউ আনবে। কেউ হাসল, চল, বেচারার জীবনে এবার আলো এলো। কিন্তু কোনো জবাব দিল না কামাল, কারণ সে জানত এই বিয়ে শুধু সঙ্গ পাওয়ার জন্য নয়, নিজেকে নতুন জীবন দেওয়ার জন্য। বিয়েটা হলো খুব সাধারণভাবে, না কোনো ব্যান্ড বাজা, না কোনো ভোজ, শুধু দুজন সাক্ষী, কিছু ফুল আর দুটো হৃদয়ের নতুন সুর। নূরজাহানের আগমনে কামালের বাড়িতে যেন নতুন করে শ্বাস নিতে শুরু করল। দোকান থেকে ক্লান্ত হয়ে ফিরলে নূরজাহান হেসে দরজা খুলত। সেই হাসি না ছিল দামি, না ছিল কৃত্রিম। এই ছোট ছোট মুহূর্তগুলো সেই শান্তি দিল যা কোনো সম্পদ দিতে পারে না। তবুও রাত গভীর হলে, নূরজাহান ঘুমিয়ে পড়ার পর কামালের মন ফিরে যেত সেই বস্তার কাছে। সেই টাকার বস্তা তাকে শান্তি নিতে দিত না। নোটের ঝলক তাকে মনে করিয়ে দিত এই সম্পদ পবিত্র নয়। মনে হতো, যদি এই টাকা কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে শান্তি কিভাবে পাবে? এই ভাবনা তাকে নিয়ে গেল বড় এক সিদ্ধান্তের দিকে। এই টাকা শুধু তার থাকবে না, অন্যদের উপকারে লাগবে। দারিদ্র তাকে কেমন তানা মেরেছে, কেমন উপেক্ষা করেছে, ক্লিনিকের কর্মচারী কেমন হীন দৃষ্টিতে দেখেছিল, সব মনে ছিল তার। তাই প্রথম পদক্ষেপ নিল এক সকালে। গ্রামের পুরনো মসজিদ বৃষ্টিতে টপকাত, নামাজিরা ছাতা নিয়ে ভেতরে যেত। কামাল চুপচাপ চাঁদা দিতে শুরু করল। টাকা যথেষ্ট হলে নিজের নাম সামনে আনল। গ্রামে হইচই পড়ে গেল।
আবর্জনা বালক কামালের এত টাকা কোথা থেকে? কেউ সন্দেহ করল, কেউ বলল হয়তো জুয়া জিতেছে। কিন্তু মসজিদের দেয়াল উঠতে লাগতেই বুঝল সবাই দেখানোর জন্য নয়, সত্যি মনে সাহায্য করছে সে। ধীরে ধীরে থেমে গেল সমালোচনা। গ্রামের লোকজন তাকে কামাল মিয়া বলে সম্মান করতে শুরু করল। এরপর সে আরেকটি বড় কাজের ঘোষণা দিল। গরিব বাচ্চাদের জন্য গ্রামে একটা স্কুল হবে, যেখানে পড়া হবে বিনা ফিতে। প্রথমে লোকজন ভাবল অভিযোগপ্রবণ আবেগের কথা, কিন্তু স্কুলের প্রথম ইট পড়তেই সবাই বুঝল কামাল এখন শুধু ব্যবসায়ী নয়, গ্রামের পথ প্রদর্শক। তরুণ কিছু শিক্ষক সামান্য বেতনে পড়াতে রাজি হল। মানুষ দোয়া দিতে লাগল, আল্লাহ এমন মানুষদের সুস্থ রাখুক। কামাল বাকি টাকা ব্যবসায় লাগাল। সময়ের সঙ্গে সঙ্গে সে সত্যিকারের ধনী মানুষ হয়ে উঠল। আর সেই পুরনো বস্তার ওপর তার ভরসা রাখতে হল না। নিজের উপার্জনই তাকে কোটি টাকার ব্যবসায়ী বানিয়ে দিল। তবুও সে আল্লাহর শুকরিয়া আদায় করত, গরিবদের সাহায্য করত। প্রথম স্ত্রী নাজমা ও বাচ্চাদের জন্য সে লন্ডনে বড় এক বাংলো আর একটি হোটেল তৈরি করে দিল। তারা সুখে থাকতে লাগল সেখানে। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।